ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সিরাত, তুমি এখানে? ইন্টারভিউ বোর্ডে রিফাতের এক্স গার্লফ্রেন্ড সিরাতকে দেখে রিফাত নিজেই অবাক হয়ে যায়। একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সিরাত আর রিফাতের সম্পর্ক নষ্ট হয়। সিরাত ও রিফাতকে এখানে আশা করেনি, তাই রিফাত সিরাতকে দেখে বলে ফেলল, সিরাত তুমি এখানে? সিরাত কোনো রকম নিজেকে সামলিয়ে রিফাতের দিকে কটু দৃষ্টি নিক্ষেপ করে বলল, এক্সকিউজ মি, কে আপনি? বসের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানেন না? রিফাত বুঝতে পারল সিরাতের এখনো সেই রকমই রাগ আছে, তাই রিফাত বলল। রিফাত একটু চুপ থেকে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মৃদু হাসি, তবে চোখের কোণায় জমে থাকা কষ্ট লুকানো যায় না। আচ্ছা ম্যাম, পেশাদারিত্ব বজায় রাখবো, কথা দিলাম। সিরাত মুখ ফিরিয়ে নিলেও তার ভেতরে যেন একটা ঝড় বয়ে গেল। এ ছেলে এখনো আগের মতোই নরম, সম্মান, জ্ঞান সম্পূর্ণ, কিন্তু পুরনো সেই বিশ্বাসঘাতকতা সেটা ভুলবে কিভাবে? আপনার ইন্টারভিউ টাইম 10 মিনিট পর, আপনি বাইরে অপেক্ষা করতে পারেন। রিফাত সম্মতি জানিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে, কিন্তু বেরোনোর সময় চোখটা ঘুরিয়ে শেষবারের মতো সিরাতকে দেখে নিল। মনে মনে বলল, তুমি আমার বস? বাহ, ভালোই। 10 মিনিট পর ইন্টারভিউ বোর্ডে রিফাত চেয়ার টেনে বসলো। সামনের টেবিলে 3 জন সিনিয়র কর্মকর্তা, আর মাঝখানে বসে আছে সিরাত। তার ঠোঁটে কঠোর এক হাসি, যেন বলতে চায়, তোমার জন্য আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট করব না। মিস্টার রিফাত, আমরা আপনার সিভি দেখেছি, দারুণ প্রোফাইল। তবে আমাদের একটা প্রশ্ন, আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারেন? রিফাত চোখ সরাসরি সিরাতের দিকে রেখে উত্তর দিল, চাপ তো জীবনেই অনেক ছিল স্যার, এমনকি যখন প্রিয় মানুষটাই শত্রু মনে করে তখনও টিকে থাকার চেষ্টা করেছি। সিনিয়ররা হালকা হেসে ফেললেও সিরাতের মুখ শক্ত হয়ে গেল। সে স্পষ্ট বুঝলো রিফাত ইঙ্গিতে কথা বলছে। তারপর সিরাত বলল, মিস্টার রিফাত, আমরা এখানে ইমোশনাল ড্রামা শুনতে বসিনি। আপনার প্রফেশনালিজম কতটুকু তা দেখাতে এসেছেন, সো প্লিজ মেনটেন দ্য ডেকোরাম। রিফাত মাথা নিচু করে বলল, সরি ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি এখন পুরোপুরি প্রফেশনাল। ব্যক্তিগত অনুভূতির জন্য অফিসকে কখনো বিরক্ত করিনি, করব না। সিরাত কিছুক্ষণ চুপ থেকে কাগজে চোখ রাখলো, এরপর একটা প্রশ্ন ছুড়ে দিল, ধরুন আপনার বস ভুল করছেন, আপনি কি তাকে সংশোধন করবেন নাকি চুপ করে থাকবেন? রিফাত হেসে বলল, ভুল যেই করুক, দায়িত্বশীল কর্মী হিসেবে আমি সেটা বুঝিয়ে দেব, কিন্তু সম্মান বজায় রেখে। কারণ ভুলের জন্য কাউকে ছোট করা নয়, সহযোগিতা করাই একজন প্রকৃত সহকর্মীর পরিচয়। এই কথায় বোর্ড মুগ্ধ হলেও সিরাতের চোখে অন্যরকম এক ঝিলিক। সে বোঝে রিফাত অনেক বদলে গেছে। ইন্টারভিউ শেষে রিফাত বাইরে বের হতে যাবে, এমন সময় পিছন থেকে সিরাত ঠান্ডা গলায় বলল, মিস্টার রিফাত, আপনার সাথে কিছু কথা বলার আছে আমার। 5 মিনিট সময় দিতে পারবেন? রিফাত ঘুরে দাঁড়িয়ে হালকা হেসে বলল, জি ম্যাম, আপনার নির্দেশ, সময় তো দিতেই হবে। তারপর সিরাত রিফাতকে তার রুমে নিয়ে গেল। সিরাত বলল, তুমি এখানে কেন আসছো? রিফাত চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার সামনে দাঁড়ানোর ইচ্ছে আমারও ছিল না, কিন্তু জীবন কখন কোথায় কার মুখোমুখি করে দেয় সেটা আমাদের হাতে থাকে না। চাকরিটা দরকার ছিল, তাই এসেছি। তবে হ্যাঁ, জানতাম না তুমি এই অফিসের বস। সিরাত ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো, তার ভিতরে যেন আগুন জ্বলছে। তুমি কি ভেবেছিলে পুরনো একটা মুখ দেখলে আমি দুর্বল হয়ে পড়ব? ভুল করছো রিফাত, আমি এখন অনেক শক্ত। জানি, তোমাকে দেখে বুঝতে পারছি। আর দুর্বল? তুমি তো কখনোই দুর্বল ছিলে না সিরাত, আমি ছিলাম, এখনো হয়তো আছি। সিরাত চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। বাহিরে ঝকঝকে রোদের আলো, অথচ তার ভিতরে ধোঁয়াশা। তোমার সাহস তো কম না, আমাকে ঠকিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আজ আবার এসে বলছো তুমি দুর্বল। আমি কখনো তোমায়
ঠকাইনি সিরাত। যে ঘটনাটা আমাদের আলাদা করেছিল সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি সেই সময় প্রমাণ দিতে পারিনি, তবে বিশ্বাস করো আমি তোমার বিশ্বাসের যোগ্য ছিলাম, এখনো আছি। সিরাত ধীরে রিফাতের দিকে ফিরে তাকালো, চোখে জল টলমল করলেও মুখে কঠোরতা বজায় রাখলো। বিশ্বাস? সেই শব্দটা এত সহজ, একবার ভাঙলে তার আগের মতো হয় রিফাত? না, হয় না, কিন্তু আমি চাই তুমি অন্তত জানো সত্যিটা কি ছিল। তোমার মনে যদি এক বিন্দু জায়গাও থাকে আমার জন্য, তাহলে শুনবে। কিছুক্ষণ নীরবতা, তারপর সিরাত ধীরে মাথা নেড়ে বলল, না, আমি আর কিছুই শুনতে চাই না। রিফাত আর কিছু বলতে পারল না। রিফাতের চাকরিটা হয়ে গেছে। বাসায় এসে সবাই অনেক খুশি হলেন। রুমে শুয়ে আছে রিফাত। হঠাৎ ফোনে টুং করে আওয়াজ করে মেসেঞ্জারে মেসেজ আসলো। স্ক্রিন অন করতেই রিফাত অবাক হয়ে যায়, কারণ সেই চিরচেনা সিরাতের আইডি থেকে SMS আসছে। সিরাত তো ব্লক করে রাখছিল, তাহলে খুললো কবে? SMS এ লেখা, ব্লক খুলছে বলে ভেবো না, গলে গেছি। তুমি আমার অফিসে জয়েন করেছো মানে কাল থেকে বোঝা যাবে এই সিরাত কিরকম মেয়ে। আমার সাথে বিশ্বাসঘাতকতার মজা বোঝাবো। বেস্ট অফ লাক। বলেই সিরাত অফলাইনে চলে গেল। রিফাতের মনে অনেক ভয় কাজ করতে শুরু করলো। কাল যে কি শুরু হবে তার উপর দিয়ে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে রিফাত জানে না। পরের দিন রিফাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। রিফাত শুধু একটা কথাই ভাবছে, সিরাত কিরকম ব্যবহার করবে, কি অত্যাচার শুরু করবে সেই জানে। রিফাত সময়ের আগে অফিসে পৌঁছে গেল। নতুন চাকরি, তার উপর বস আবার পুরনো প্রেমিকা, যে কিনা এখন তার উপর ক্ষিপ্ত। ভেতরে টেনশন আর অজানা ভয়, তবুও চেহারায় শান্ত ভাব রাখার চেষ্টা। আপনি কি মিস্টার রিফাত? জি, আমি। ম্যাডাম আপনাকে সরাসরি তার কেবিনে যেতে বলেছেন। রিফাতের গলা শুকিয়ে গেল। এত সকালে কেন ডেকেছে? সিরাতের কেবিনে গিয়ে রিফাত বলল, আসতে পারি ম্যাম? আসুন, বসুন মিস্টার রিফাত। থ্যাংক ইউ ম্যাম। সিরাত কিছু ফাইল তার দিকে এগিয়ে দিল। এই ফাইলগুলো কালকের মধ্যে শেষ করতে হবে। তাছাড়া আপনার অফিস ডেস্কটা আমাদের ফিনান্স সেকশনের একদম সামনে, যেন কাজ মনিটর করা যায়। ঠিক আছে ম্যাম। আর একটা কথা, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল, আছে কিংবা থাকবে এই ধারণা কেউ পেলে আপনি নিজেই দায়ী থাকবেন। এই জন্য আমি আপনাকে চাকরি থেকে ফায়ার করব। এখানে আপনি শুধুই একজন এমপ্লয়ি। বুঝেছি ম্যাম। অফিস আমার কাছে পূর্ণ পেশাদার জায়গা, আমি এই নীতিতেই চলি। রিফাতের এই জবাবে সিরাতের ঠোঁট কাঁপলো, কিন্তু কিছু বলল না। তার চোখে একটা দ্বন্দ্ব, প্রাক্তনের প্রতি রাগ আর কোথাও লুকিয়ে থাকা একটা অনুভব। রিফাত কেবিন থেকে বের হয়ে এসে অফিসে বসতেই সহকর্মীরা তাকে ভালোভাবে গ্রহণ করলো। সবাই জানে সে সিরাতের পুরনো চেনা। গুঞ্জন ছড়াতে শুরু করলো, কিন্তু রিফাত সবার সাথে পেশাদার আচরণ করে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। লাঞ্চের সময়, ভাই শুনছি আপনি আমাদের ম্যাডামের বিশেষ চেনা। আপনি যা শুনছেন তার যে কাজের বিষয়ে মনোযোগ দিন, ওটাই বেশি দরকারি। এভাবে দিনটা পেরিয়ে গেল। সিরাত কয়েকবার দূর থেকে রিফাতের কাজ মনিটর করলো। সে দেখে ছেলেটা সত্যি সিরিয়াসলি কাজ করছে, কোনো অযথা গল্প নেই, কারোর সাথে ঘনিষ্ঠতা নেই। তার নিজের মধ্যেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রিফাত কি আসলেই বদলে গেছে? কয়েকদিন পর অফিসে রিফাতের কাজ নিয়ে সিনিয়রদের প্রশংসা শুরু হয়। সিরাত সেটা দেখে আরও রাগান্বিত হয়, কারণ রিফাতের প্রশংসা সে সহ্য করতে পারছে না। একদিন অফিস শেষে সিরাত একা কেবিনে বসে, হঠাৎ রিফাত দরজায় নক করলো। ম্যাম, আপনি ডেকেছিলেন? মিস্টার রিফাত, এই প্রজেক্টটা আপনি বানিয়েছেন? এত ভুলে ভরা, এটা কি স্কুলের হোমওয়ার্ক ভেবেছেন? আমি ঠিক করে দিচ্ছি ম্যাম। দয়া করে ঠিক করার আগে শিখে নিন, কর্মক্ষেত্রে আবেগ নয়, অ্যাকুরেসি দরকার। সবার সামনে এমনভাবে কথা বলায় সহকর্মীরা চোখাচোখি করতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। রিফাত মুখ নিচু করে বেরিয়ে যায় কেবিনে। পরের দিন ক্লায়েন্ট প্রজেক্টে ছোট্ট একটা ভুল হয়। সিরাত সবার সামনে কঠিন ভাষায় বলে, মিস্টার রিফাত, আপনি যদি কাজ না বুঝে থাকেন তাহলে বলে দিন, আমি আরেকজন অ্যাসাইন করব। এখানে শেখানোর সময় নেই। ধন্যবাদ ম্যাম, আমি আবার যাচাই করি নেই। একদিন সিরাত সবাইকে অফিসের শেষে যেতে বলে, কিন্তু রিফাতকে ডেকে রাখে। নিঃসঙ্গ অফিস রুমে কাজের অজুহাতে সিরাত বলে ওঠে,
তুমি কি এখনো মনে করো তুমি খুব ভালো ছিলে? বিশ্বাসঘাতকতা করে কেউ ভালো হতে পারে? সত্যিটা জানলে তুমি এসব বলতে না সিরাত। কিন্তু ঠিক আছে, তুমি বস, আমি কর্মী, কথাগুলো শুনে যাওয়া আমার দায়িত্ব। তোমার দায়িত্ব ছিল আমার পাশে দাঁড়ানো, সেটা তুমি করোনি। এইভাবে সিরাত যতই পেশাদারির ছলে অপমান করে ততই রিফাত শান্ত থাকে। কিন্তু তার প্রতিটা উত্তর সিরাতকে আরও অস্থির করে তোলে। সে বুঝতে পারে রিফাত পাল্টে গেছে, তার ভিতর এখনও ভালোবাসা আছে, কিন্তু সেটা সম্মান আর নীরবতার মাঝে। রাতে রিফাত শুয়ে আছে, রিফাতের হাতে একটা ছোট্ট চিঠি। চিঠিটা বের করে হঠাৎ মনে হলো 3 বছর আগে রিফাত আর সিরাতের সেই প্রথম দেখা। 3 বছর আগে রিফাতের মনে পড়ল সেই দিনটার কথা, যখন প্রথমবার সিরাতের সাথে তার দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আকাশ যেন গোসা করেছে কারোর উপর। হঠাৎ বৃষ্টি নামলো, একেবারে বজ্রসহ ঝরঝরে বৃষ্টি। আকাশ কালো হয়ে এসেছে, রাস্তায় মানুষ দৌড়াচ্ছে, কেউ ছাতা খুঁজছে, কেউ আশ্রয়। লাইব্রেরির সামনে এক গাদা ছাত্রছাত্রী বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে আছে। কেউ ভিজছে, কেউ বইয়ের ব্যাগ দিয়ে মাথা ঢাকছে। তাদেরই মাঝে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, সিরাত। চশমার কাছে বৃষ্টির ফোঁটা জমেছে, হাতে 3-4টে ভারী রেফারেন্সের বই। এক হাতে ঠেকিয়ে রাখছে যেন না পড়ে যায়। মুখে অস্থিরতা, চোখে অস্বস্তি। সে কিছুটা অদ্ভুতভাবে খুঁজছে আশ্রয়। তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল রিফাত। ছেলেটি ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র, উচ্চতা মাঝারি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কাঁধে ব্যাগ ঝোলানো, এক হাতে ছাতা ধরে ধীরে হেঁটে যাচ্ছিল লাইব্রেরির দিকে। হঠাৎ চোখে পড়ে মেয়েটাকে, অসহায়ভাবে দাঁড়িয়ে, ভেজা চুল আর বইয়ের উপর বৃষ্টির বিন্দু ঝরে পড়েছে। তারপর রিফাত এগিয়ে গেল। রিফাত ছাতা বাড়িয়ে বলল, এই নিন, বইগুলো নষ্ট হয়ে যাবে। সিরাত চমকে তাকায়। হঠাৎ কেউ এভাবে এগিয়ে এসে তাকে সাহায্য করবে ভাবে। আপনার ছাতা দিলে আপনিই ভিজে যাবেন। সমস্যা নেই, আমার জ্যাকেট আছে, আর ছেলে মানুষ, ভিজলেও ঠান্ডা লাগবে না। সিরাত একটু ইতস্তত করে তারপর ছাতার নিচে আসে। তারা পাশাপাশি দাঁড়ায়। বৃষ্টি ততক্ষণে আরো জোরে নামছে। পেছনের গাছের ডাল থেকে টুপটাপ পানি পড়ে যাচ্ছে তাদের পাশে। তবুও ধন্যবাদ, আপনি না আসলে বইগুলো আর রক্ষা হতো না। বই ভালোবাসলে বইও ভালোবাসে। একটা হাসি ফুটে ওঠে সিরাতের ঠোঁটে। শীতল হাওয়ার মাঝে অদ্ভুত উষ্ণতা। কিন্তু ছাতাটা ফেরত দেব কি করে? আবার যদি কখনো দেখা হয় তখন দিয়ে দিয়েন। একটা মুহূর্তে থেমে থাকে সময়। দুজনই বুঝে ওঠে না, কিন্তু কিছু একটা বদলেছে, অচেনা অথচ আপন। আপনার নামটা জানতে পারি? রিফাত। আর আপনি? সিরাত। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। বৃষ্টি একটু কমে এসেছে। রিফাত ছাতাটা বাড়িয়ে দেয় সিরাতের হাতে। নিন, আপনি নিয়ে যান, আমি তো খালি হাতে অভ্যস্ত। আবার যদি দেখা হয়? তখন শুধু ছাতা না, চা খাওয়ার দাবিও থাকবে। সিরাত একটু হেসে মাথা নাড়ে, তারপর ধীরে ধীরে হাঁটা দেয় লাইব্রেরির দিকে। রিফাত দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে হালকা ভিজে, চুল ভেজা, জামার হাতা স্যাঁতসেঁতে, কিন্তু তার মুখে একটা হাসি, অজানা আনন্দে ভরা। মনে হয় আজকের দিনটা কেমন যেন বদলে দিয়েছে কিছু। তারপর রিফাত ভিজে বাসায় চলে আসে, ভাবতে থাকে সিরাতের কথা। এরপর কেটে যায় 1 সপ্তাহ। এপ্রিলের শেষ দিন পেরিয়ে মে শুরু হয়। গরমে হাঁসফাঁস করছে শহর, কিন্তু রিফাতের মনে এখনো আটকে আছে সেই বর্ষার বিকেল। লাইব্রেরির সামনে ভেজা চুলের এক মেয়ে সিরাত। ছাতাটাও ফেরত আসেনি। আসবে কিনা সেটা রিফাত জানে না, তবে সে আশা আছে, কারণ ওই এক মুহূর্তেই যেন একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়ে গিয়েছিল, যেটা না বুঝে ভুলে যাওয়া যায় না। রিফাত প্রতিদিনের মতো লাইব্রেরিতে যায়, চুপচাপ বই পড়ে, মাঝে মাঝে জানলার বাইরে তাকায়, খোঁজে সেই মুখ, সেই চশমা, যেটা এক বিকেলের ছায়া হয়ে ছিল তার পাশে। কিন্তু সিরাত আর আসে না। হঠাৎ একদিন লাইব্রেরির করিডোরে বই খুঁজতে খুঁজতে আচমকাই, এই যে আপনি ছাতাওয়ালা। রিফাত চমকে তাকায়, তার চোখে মুহূর্তেই আলো খেলে যায়। সিরাত, তুমি না মানে আপনি? আমাকে তুমি করেই বলতে পারেন। তাহলে তুমিও তুমি করে বলো, কিন্তু এতদিন পর। হ্যাঁ, ছাতাটা ফেরত দিতে এসেছিলাম, অনেকদিন হয়ে গেছে। রিফাত হেসে বলে, আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। আসবো না কেন? ছাতা তো চায়ের বিনিময়ে ফেরত দেওয়ার কথা ছিল। তাহলে চলো চায়ের দোকানে যাই। ক্যাম্পাসের টিএসসির পাশে চায়ের দোকান। দুজনে পাশাপাশি বসে,
ছোট্ট টেবিলে দুটো চায়ের কাপ। সিরাত একটু নড়ে চড়ে বসে, কথা বলার সাহস খোঁজে। তুমি সবসময় এমনই সাহায্য করো মানুষদের? সবাইকে না, শুধু যারা চশমার ভেতর দিয়ে কাপা চোখে তাকায় তাদের জন্য একটু আলাদা মনে হয়। সিরাত হেসে ফেলে, তার হাসিটা এবার খোলা স্বস্তির। তুমি খুব অন্যরকম। আর তুমি খুব চুপচাপ। ভেতরে যত ভাব, বাইরে তত কম শব্দ। সেটা বোঝা যায়, কিন্তু শব্দ না থাকলেও কিছু কথা থেকে যায়, ঠিক যেমন ওই দিনের মতন। একটা নীরবতা নামে, কিন্তু সেটা অস্বস্তি নয়, বরং নরম, কেমন যেন পরিচিত। সন্ধ্যার দিকে তারা হাঁটে ক্যাম্পাসের পথ ধরে। তোমার বইগুলো রক্ষা পেল, আমি খুশি। আর আমার একটা বিকেল মনে রাখার মতো হয়ে গেল। তাহলে হয়তো আরো কিছু বিকেল তৈরি করা যায় একসাথে। সিরাত কিছু বলে না, শুধু তাকায়, চোখে ছোট্ট একটা হাসি, সম্মতির ভাষা শব্দ ছাড়াই। সেদিন ছিল আরেকটা বর্ষাহীন সন্ধ্যা, কিন্তু মনের ভেতরে যেন বৃষ্টি পড়ছিল ধীরে, মিষ্টি করে। অচেনা থেকে আপন হওয়া শুরু হয়তো এখান থেকেই। পরের দিন টিএসসির চায়ের দোকানে বিকেল 5টা বাজে। টেবিলের উপর দুটো কাপ, একটার ধোঁয়া এখনো হালকা ধোঁয়াটে, আর একটা ঠোঁট ছুঁয়ে নিয়ে একটু কমে গেছে। রিফাত চুপচাপ তাকিয়ে আছে সিরাতের দিকে, যেন মেয়েটার চোখেই কোনো একটা কবিতা লেখা, যা সে মুখস্থ করতে চায়। হঠাৎ রিফাত বলে ওঠে, তোমার চোখ দুটো খুব অদ্ভুত জানো। কেমন অদ্ভুত? যেন চুপচাপ থেকে সব বলে ফেলে, কিছু না বললেও মনে হয় সব শুনে ফেলেছি। সিরাত একটু হেসে চা খেতে থাকে। হালকা হাওয়ায় চুল উড়ে এসে মুখে লাগে, সে গুটিয়ে কানের পেছনে সরিয়ে নেয়। রিফাত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছোট্ট অঙ্গিভঙ্গির দিকে, কত সাধারণ অথচ কত গভীর। তুমি সবসময় এত সিরিয়াস হয়ে তাকাও কেন? তোমার দিকে না তাকিয়ে থাকা কঠিন। আসলে তোমার পাশে বসে মনে হয় সময় ধীর হয়ে আসে। সিরাত এবার কিছুটা চুপ করে যায়। অদ্ভুত একটা হালকা শ্বাস পড়ে যায় তার বুকে। তার বুকের ভেতরেও কি একটু কাঁপন? আমার খুব একটা বন্ধু নেই এখানে। ক্লাস, বই, লাইব্রেরি, এর বাইরে কিছু ভাবিনি কখনো। তাহলে আজ থেকে ভাবো, আমার মতো একজনকে নিয়ে ভাবা দোষের কিছু না, তাই তো? সিরাত তার চায়ের কাপটা দুই হাতে জড়িয়ে ধরে, যেন কাপের উষ্ণতা তাকে সাহস দিচ্ছে। চোখের কোণে লুকানো একটা ছোট্ট হাসি। তুমি চা খেতে ভালোবাসো? না। একটু থেমে আবারও বলল, তবে যেদিন থেকে ভেজা মেয়েটার পাশে বসে 1 কাপ চা খেয়েছি, সেদিন থেকে মনে হয় চায়েরও একটা গল্প হয়। সিরাত এবার একটু নিচু গলায় হেসে ফেলে। হাসিটার আওয়াজ নেই, কিন্তু চোখ দুটো চকচক করে ওঠে। চা শেষ করে টিএসসির থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সূর্য ডোবার আগে নরম আলো শরীরে পড়ছে। রাস্তায় হালকা ভিড়, সিঙ্গারা, চা, বিড়ির দোকানগুলোয় আলো জ্বলছে। পেছনে গুনগুন করে কেউ গিটার বাজাচ্ছে। তারা পাশাপাশি হাঁটে, কারো হাতে ছাতা নেই, কিন্তু মনে হয় একটা অদৃশ্য ছায়া তাদের দুজনকে এক করে রেখেছে। তোমার নামটা প্রথম যেদিন শুনেছিলাম মনে হয়েছিল সিরাত। এটা শুধু নাম না, যেন কোনো পথ, সরু, গভীর, একটু কঠিন, কিন্তু শেষে নিয়ে যায় কোথাও শান্তিতে। আর তুমি সেই শান্তির ঠিকানার লোক। হয়তো আমি সেই পথের পাশে দাঁড়িয়ে আছি। যদি তুমি হাঁটতে চাও, আমি পাশে পাশে হাঁটবো। একটু চুপ, তারপর, অনেক বছর পর মনে হচ্ছে কেউ আমায় সত্যিই দেখতে চায়, শুধুই আমি হয়ে। রিফাত থেমে দাঁড়ায়। তার চোখে একদম স্পষ্ট করে দেখা যায় কোনো খেলা নয়, কোনো চটুলতা নয়, বরং এক ধরনের গভীর শ্রদ্ধা। তোমাকে দেখা যায় শুধু বাইরের চশমা আর বইয়ের পেছনে থেকে না। তোমার ভিতরের কষ্ট, তোমার নিঃশব্দ লড়াই, তোমার ভালোবাসা, সবকিছু। সিরাত তাকিয়ে থাকে ছেলেটার দিকে, তার ঠোঁট কাঁপে, চোখ ঝাপসা হয়। হঠাৎ কি একটা বলতে গিয়েও থেমে যায়। তারপর ধীরে ধীরে মাথা হেঁট করে বলে, আমার ভয় করে আবার কষ্ট না পাই। রিফাত এক ধাপ এগিয়ে আসে, খুব সাবধানে, যেন তার ছোঁয়া যেন সিরাতের ব্যথার উপর না পড়ে। ভয় করলে পাশে দাঁড়াই কেউ, আমি থাকবো। কষ্ট এলে আমার কাঁধে মাথা রাখবে। একটা নীরবতা নামে, কিন্তু এবার সেটা হৃদয়ের ভাষা হয়ে দাঁড়ায়। সেই দিনের শেষ আলোয় দুজন মানুষ কিছু না বলেও অজস্র কথা বলে ফেলল। ছাতার নিচেই সেই প্রথম দিনটা আজ রূপ নিচ্ছে এক রঙিন বিকেলে, যেখানে চায়ের ধোঁয়ার সাথে মিলেমিশে যাচ্ছে হৃদয়ের উষ্ণতা। ক্যাম্পাসের ঘুলিখুপটি পেরিয়ে একটা নিরিবিলি পথ। সন্ধ্যা নেমেছে,
গাছের পাতায় সোনালি আলো গলে পড়ছে। টিএসসির চায়ের দোকান ছেড়ে তারা হাঁটছে পাশাপাশি। কেউ কিছু বলছে না, কিন্তু এই চুপচাপ হাঁটার ভেতরেই যেন অদ্ভুত এক ঘনিষ্ঠতা জমে উঠেছে। হঠাৎ রিফাত বলে উঠল, তুমি জানো কখনো কখনো একটা বিকেল পুরো জীবন বদলে দিতে পারে। তোমার কথাগুলো সবসময় কবিতার মতো লাগে। তুমি তো নিজের কথাও কবিতা করো, শুধু বোঝো না। সিরাত কিছু বলে না, তার চোখে জল জমে, ঠিক যেমন জমে গভীর শান্তি। কেউ যেন সত্যিই বুঝছে তাকে এতদিন পর এই ভিড়ের শহরে। রিফাত হঠাৎ থেমে যায়, তার মুখে সেই গাঢ় নরম হাসি। তোমার চুলে এখনো সেই দিনের বৃষ্টির গন্ধ লেগে আছে মনে হয়। কি? যেদিন প্রথম দেখেছিলাম ভেজা চুল আর কাচের চশমায় জমে থাকা ফোঁটা, সেই দৃশ্যটা এখনো চোখে ভাসে। জানো কেন? কেন? কারণ ওই প্রথম দেখাতেই আমি আটকে গিয়েছিলাম। সিরাতের গাল রাঙা হয়ে ওঠে, বুকের ভেতর যেন কিছুটা কেঁপে ওঠে, সারা শরীর শিহরণ ছড়িয়ে পড়ে। সে কিছু বলতে গিয়েও মুখ নিচু করে নেয়। রিফাত ধীরে ধীরে সিরাতের দিকে এগিয়ে আসে, তারপর বলে, আমি জানি তুমি ভয় পাও, আবার ভাঙার ভয়, আবার হারিয়ে ফেলার ভয়, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে চাই না সিরাত, আমি অনুভব দিতে চাই। সিরাত ধীরে তাকায় তার চোখে। সেই চোখে ছিল সত্য, ভরসা আর অদ্ভুত এক সাহস। আমি কষ্ট থেকে পালিয়েছি অনেক অনেক দূরে, কারো কাছে নিজের অনুভব খুলে ধরতে সাহস পাইনি কখনো। তাহলে এবার একটু সাহস করো। আস্তে হাতে হাত ধরে আবারও বলল, এই হাত ধরো, আমরা একসাথে পালাবো না, একসাথে দাঁড়াবো। সিরাতের চোখে টলমল জল। সে ধীরে নিজের হাতটা রাখে রিফাতের হাতে। রিফাত খুব আলতোভাবে ধরেন, যেন ভেঙে না যায়, ঠিক যেমন বুকের ভেতর কেউ কাউকে ধরতে চায় যত্নে নিঃশব্দে। চারপাশে যেন কোনো শব্দ নেই, কেবল বাতাসের নরম ছোঁয়া, বাতাস ছড়ার ধ্বনি আর দুজন হৃদয়ের শব্দহীন কথোপকথন। বটতলার পাশে বসে আছে তারা। রিফাত একটা পুরনো বেঞ্চে বসে, সিরাত পাশে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, বাতিগুলো একে একে জ্বলছে। আশেপাশে কিছু ছাত্রছাত্রী, কিন্তু তারা যেন অদৃশ্য হয়ে গেছে রিফাত সিরাতের জন্য। আজ আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় তারা আমার জন্য ছাতা ধরে রাখতেন, আমি দৌড়ে যেতাম স্কুলে। তুমি ছাতা ধরলে মনে হলো আবার কেউ আমার মাথার উপর আকাশ ধরে রেখেছে। আমি কোনোদিনই পুরো আকাশ হতে পারবো না, তবে যদি চাও তোমার মেঘলা দিনে ছাতা হয়ে পাশে দাঁড়াবো। সিরাত হঠাৎ ঝুঁকে পড়ে, তার মাথাটা রিফাতের কাঁধে এসে ঠেকে। নিঃশব্দ, ভারহীন কিন্তু গভীর। সেই স্পর্শে রিফাত শীতল হয়ে যায়, আবার উষ্ণতায় ভরে ওঠে। সে মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি নামে না, কিন্তু দুজনের ভেতর এক ধরনের বৃষ্টি পড়ে, অদৃশ্য কোমল অনুভব ভেজা। রিফাত আর নড়ে না, যেন পুরো পৃথিবী থেমে গেছে এই একটুকু সময়ের জন্য। রাত নেমে এসেছে, ক্যাম্পাস ধীরে ফাঁকা হতে শুরু করেছে। দুজনেই হাঁটছে গেটের দিকে। হঠাৎ সিরাত বলে উঠল, আজকের রাতটা মনে থাকবে। তবে মনে রাখো, আজ ছিল শুধু শুরু। কাল যদি বৃষ্টি নামে আমি অপেক্ষায় থাকবো, একটা ছাতা নিয়ে আর বুক ভরে ভালোবাসা নিয়ে। সিরাতের চোখে জল টলমল করছে। সিরাত বলে উঠল, তুমি এমন কেন? তুমি যেমন চেয়েছিলে ঠিক তেমন, একদম তোমার মনের মতো। সিরাত হঠাৎ খুব সাহস করে রিফাতের গালে হালকা একটা চুমু খেয়ে ফেলে, তারপর চমকে উঠে সরে যায়। লজ্জায় লাল হয়ে যায় মুখ। আই এম সরি, আমি না, থ্যাংক ইউ। এভাবেই এক বিকেলে ছায়া গড়ার গভীর রাতে একটি স্পষ্ট, একটি চুমা, একটি মুহূর্ত, সব কিছু একত্রে বলে দেয় এই ভালোবাসা গড়ে উঠেছে ধীরে গভীরে। অন্ধকারের মাঝেও তাদের ভালোবাসার আলোর রেখা ফুটে উঠেছে। পরের দিন বিশ্ববিদ্যালয়ের কনক্লেভার হলের পেছনে নিরিবিলি কর্নারে সিরাত এসে দাঁড়িয়েছে, দেয়ালে হেলান দিয়ে এক হাতে ফোন, অন্য হাতে ছায়া। একটু চিন্তিত, একটু কুণ্ঠিত। আজ রিফাত ডেকেছে খুব গুরুত্ব দিয়ে, আর সেটা সিরাতের বুক ধুকপুক করা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পেছন থেকে রিফাত এসে দাঁড়ায়। হঠাৎ রিফাত বলে উঠল, অনেকক্ষণ অপেক্ষা করলে। আসতে একটু দেরি হলো, মনে হচ্ছিল তুমি কিছু বলবে, তাই একটু নার্ভাস লাগছে। রিফাত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে মেয়েটার চোখের দিকে। আজ আর সে কথা গুছিয়ে সাজায় না, আজ হৃদয় নিজেই ভাষা খুঁজে নেয়। রিফাত বলে উঠল, সিরাত, আমি খুব সহজ একটা কথা বলতে চাই, কিন্তু এই সহজ কথাটার জন্যই আমি অনেক রাত ঘুমাতে পারিনি। বলো।
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ভেজা চুলে বই কোলে, আমি তখনই বুঝেছিলাম তুমি সবার মতো নও। তোমার মধ্যে ছিল এক ধরনের নীরব সৌন্দর্য, যেটা চোখে পড়ে না, হৃদয়ে লাগে। সিরাত চুপচাপ শুনছে, চোখের কুয়াশার মতো পানি জমতে শুরু করেছে। সিরাত ছোট্ট করে বলে উঠল। রিফাত। রিফাত আরো এগিয়ে আসে আর বলে, আমরা খুব বেশি দিন পরিচিত নই, কিন্তু এই অল্প সময়েই তুমি আমার জীবনে এমনভাবে ঢুকে গেছো যে আমি আর নিজেকে আলাদা কল্পনাও করতে পারি না। একটু থেমে গভীর গলায় আবারও বলল, আমি তোমাকে ভালোবাসি সিরাত, সত্যি ভালোবাসি। হঠাৎ যেন সময় থেমে যায়, বাতাসও স্তব্ধ হয়ে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য পাখিরাও গানের লাইন ভুলে যায়। সিরাত তাকিয়ে থাকে রিফাতের চোখে। সেই চোখে কোনো লুকানো খেলা নেই, কোনো হিসেব নেই, শুধু এক রাশ অপেক্ষা। সিরাত চোখে জল টলমল করছে। সিরাত বলে উঠল, তুমি জানো এই কথাটা আমি কতবার কল্পনা করেছি? কেউ বলবে, কেউ এভাবে বলবে, কেউ এমন চোখে তাকাবে, আর যখন সেটা তুমি বললে আমি বুঝলাম আমি সেই প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি? সিরাত চোখের জল মুছতে মুছতে বলল, হ্যাঁ রিফাত, আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রিফাত ধীরে হাত বাড়িয়ে দেয়। সিরাত এগিয়ে এসে আলতোভাবে সেই হাত ধরে। এবার আর ভয় নেই, সংশয় নেই, শুধু নিশ্চিত এক মায়াবী বন্ধন। রিফাত সিরাতকে আলতোভাবে জড়িয়ে ধরে। এই স্পর্শে নেই কোনো অশ্লীলতা, আছে শুধু ভালোবাসা। 2 দিন পর লাইব্রেরির সামনে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আজ বৃষ্টি নেই, আকাশ আজ স্বচ্ছ, রোদ হালকা, কিন্তু দুজনের হৃদয়ে চলছে রংধনুর খেলা। হঠাৎ রিফাত বলে উঠল, তোমার মনে আছে এখানে প্রথম ছাতাটা দিয়েছিলাম? হ্যাঁ, আজ আমি চাই সেই ছাতার নিচে সারা জীবন থাকি। রিফাত সিরাতের কানে ফিসফিস করে বলল, সেই ছাতার নিচে চা খাবো, গল্প করব, ঝগড়া করব, কিন্তু পাশে থাকবো। পাশে থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা। কিছুক্ষণ চুপ থাকার পর রিফাত বলে উঠল, সিরাত, আমি বইমেলায় যাব, তুমি যাবে? অবশ্যই, চলো। তারা দুজন হাঁটতে হাঁটতে বইমেলা প্রাঙ্গণে চলে আসে। সন্ধ্যার আলো, ভিড়ের মাঝখানে রিফাত এক হাতে সিরাতের হাত ধরে রেখেছে আর অন্য হাতে ব্যাগ ভর্তি বই। চারপাশে ভিড়, আলো ঝলমলে, কিন্তু তার চোখ শুধু সিরাতকেই আটকায়। রিফাত বলল, আজ তোমাকে না আনলে আমার বইমেলা অসম্পূর্ণ থেকে যেত। তুমি ছাড়া সবকিছু ফাঁকা লাগে। তুমি না থাকলে আমি তো মেলাই চিনতাম না। এটা আসলে তোমার জগৎ, আমি অতিথি। তুমি অতিথি না সিরাত, তুমি এখন আমার জগতের কেন্দ্র। আমি বই পড়ি, কবিতা লিখি, বৃষ্টিতে ভিজি, সবই তোমাকে ভাবতে ভাবতে। সিরাত একটু থেমে তাকায়, চোখে লাজ আর ভালোবাসা একসাথে খেলে। তুমি কি কখনো ভেবেছো আমরা এমন করে জীবনটা একসাথে কাটাবো? প্রতিদিন ভাবি। ভোরবেলা উঠে তোমাকে দেখি, চায়ের কাপ হাতে তোমার মুখোমুখি বসি। সন্ধেবেলা ঝগড়া করি, কোনো সিরিজ দেখবো সেটা নিয়ে। তারপর রাতের শেষ গল্পটা বলি তোমার কানে ফিস ফিস করে। সিরাত চোখ নামিয়ে ফেলে। তার চোখে জল জমেছে, শুধু ভালোবাসাই নয়, এক ধরনের ভয়েও। আমার ভয় করে রিফাত, সম্পর্কগুলো আজকাল বেশি দিন টেকে না। একটা সময় গিয়ে সবকিছু বদলে যায়। তুমি যদি একদিন বদলে যাও? আমি যদি বদলাই তবে সেটা হবে তোমাকে আরো বেশি ভালোবাসার দিকে। কারণ আমি যদি তোমার অভ্যাস হয়ে যাই তাহলে নিজেকে বদলাতে পারি না আর। সেই মুহূর্তে লোকজন, আলো, চারপাশের শব্দ সব ধ্বংস হয় এক নিঃশব্দ হৃদয় স্পর্শে। রিফাত সিরাতের দিকে এক ধাপ এগিয়ে এসে তার কপালে একটা আলতো চুমু খায়। আশেপাশে মানুষ থাকলেও সেই স্পর্শ শুধু তাদের ছিল, নিজস্ব, অদ্বিতীয়। বইমেলায় আরও কিছুক্ষণ সময় কাটিয়ে রিফাত আর সিরাত বাসায় ফিরে আসে। এভাবেই কিছুদিন রিফাত আর সিরাতের প্রেমের খুনসুটিতে কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন পর সিরাত রিফাতকে ফোনে পাচ্ছে না। হোয়াটসঅ্যাপে সিন দেখাচ্ছে, কিন্তু কোনো রিপ্লাই নেই। সে ভেতরে ভেতরে কাঁপছে, মন খারাপ করছে, সন্দেহ ঢুকে যাচ্ছে মাথায়। অন্যদিকে রিফাত একটা ওয়ার্কশপে স্পিকার হয়ে গিয়েছে। ফোন সাইলেন্ট, চোখ বন্ধ। কাজ শেষ করে বাইরে বের হয়ে দেখে 11টা মিস কল আর এক গাদা মেসেজ। সিরাতের মেসেজ দেখে রিফাত দৌড়ে কল করে। সিরাত, প্লিজ রাগ করো না, আমি একটা সেশনেই ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। তুমি জানো তো, তোমার কথা না বললে আমার দিনই শুরু হয় না। তুমি একটা বারও জানাও না। আমি ভাবতে থাকি যদি তুমি আর আগের মতো না থাকো। তোমার ধারণা আছে আমি কেমন কাটাই সময়টা তোমাকে ছাড়া? তুমি যদি বুঝতে তাহলে রাগ করতে পারতে না, বরং আমাকে জড়িয়ে ধরে বলতে, দূরে থেকেও তুমি আমার সবটা হয়ে আছো।
সিরাত চুপ করে থাকে। ফোনে শুধু দুজনের নিঃশ্বাস শোনা যায়। আবার রিফাত বলে উঠল, আমি চাই না আমাদের মধ্যে কিছু দেয়াল উঠুক। তুমি আমার এবং আমি তোমার। কখনো ভুল বোঝাবুঝি হলে দয়া করে আমায় আগে জিজ্ঞেস করো। আমি অপেক্ষা করব প্রতিবার। আমি ভয় পাই বলেই হয়তো বেশি আশা করি। তোমাকে ভালোবেসে ফেলেছি খুব গভীরে, তাই একটু বেশি অভিমান হয়। তোমার প্রতিটা অভিমানই আমার জন্য প্রমাণ যে তুমি আমায় ভালোবাসো। পরের দিন দোতলার বারান্দায় রাতে চাঁদ দেখতে দেখতে রিফাত সিরাতকে একটা চিরকুট দেয়। চিরকুটে লেখা, তোমার অভিমান আমার সবচেয়ে প্রিয় জিনিস, কারণ তাতে আমার ভালোবাসার ছায়া পড়ে। তুমি রাগ করো কিন্তু চলে যেও না, কারণ তুমি না থাকলে আমি থাকলেও থাকি না। সিরাত সেই চিরকুট বুকে চেপে ধরে। তার চোখে জল, ঠোঁটে এক বিন্দু হাসি। তারপর মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, আমি কোথাও যাব না রিফাত, তুমি আছো, এটাই আমার নিরাপদ আশ্রয়। ভালোবাসা যদি হয় এক নৌকা, তবে বিশ্বাস আর বোঝাপড়া তার দুই ডাঁড়। কিন্তু মাঝে মধ্যে একটাতেও একটু ফাটল ধরলেই নৌকাটা দুলে ওঠে। সিরাত আর রিফাতের সম্পর্কটাতেও এরকম একটা ঝড় আসে আর সব এলোমেলো হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফটেরিয়ায় এক ব্যস্ত দুপুর। সিরাত দূর থেকে দেখে রিফাত এক মেয়ের পাশে বসে কথা বলছে। নাম তাসনিম। রিফাতের ডিপার্টমেন্টের মাস্টার সে নতুন এসেছে। তারা হাসছে, একটু ঘনিষ্ঠভাবে কথা বলছে বলে মনে হলো সিরাতের কাছে। সিরাত থেমে যায় দূর থেকে, চোখ আটকে যায় ওদের কথোপকথনে। তার বুকটা হঠাৎ কেমন করে ওঠে। সেই দিন রিফাত আর সিরাতের দেখা হয়নি। রিফাত ফোনও করেনি। সিরাত শুধু একটি মেসেজ করে, ভালো থেকো, ব্যস্ত থেকো, আমি তোমার সময় নষ্ট করতে চাই না। রিফাত প্রথমে মেসেজটা দেখে কিছু বুঝতে পারে না। তখনই তাসনিম আবার ফোন করে বলে, তোমার বন্ধু সিরাত না? ক্যাফেতে ওকে দেখলাম, খুব বিরক্ত মনে হচ্ছে। রিফাত বুঝতে পারে কিছু একটা ঘটেছে। পরের দিন লাইব্রেরির করিডোরে রিফাত দৌড়ে আসে সিরাতের সামনে। রিফাত অস্থির গলায় বলল, তুমি এমন করে মেসেজ করলে কেন? আমি কি কোনো ভুল করেছি? সিরাত ঠান্ডা গলায় বলল, তোমার সময়ের মূল্য বুঝি এখন। আমি তো জানতাম না তোমার পাশে অন্য কেউ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুমি বলতে চাও তাসনিম সে তো শুধু আমার প্রজেক্ট পার্টনার, ওকে নিয়ে কেন এত ভাবছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে ভাবো, কিন্তু এখন দেখি আমি কেবল তোমার দিনচর্যার অংশ। ভালো লাগলে থাকি, দরকার শেষ হলে সরেও যাই। রিফাত রেগে গিয়ে বলল, তুমি আমার বিশ্বাসটাই প্রশ্ন করছো সিরাত? আমি তোমাকে ভালোবাসি আর সেটার প্রমাণ আমাকে প্রতিদিন দিতে হবে? সিরাতের চোখে জল টলমল করছে, তবুও ভাঙা গলায় বলল, ভালোবাসা বুঝি এমন হয় যে আমি নিজের চোখে কিছু দেখেও বিশ্বাস করব না? হ্যাঁ, তাহলে তুমি নিজের বিশ্বাসটাই হারিয়ে ফেলেছো। আমি না হয় এখনই দূরে যাই, যেন সন্দেহের বিষে তোমার ভালোবাসা না পড়ে যায়। দুজনেই চুপ। এক মুহূর্তে এত সুন্দর সম্পর্কটা যা ছিল কমল, সেই ভালোবাসার শরীরে জমে উঠল ফাটল। সিরাত চলে যায়, চোখের জল মুছে। রিফাত দাঁড়িয়ে থাকে হাহাকার নিয়ে। গভীর রাত, দুই পাশে দুই হৃদয়ের হাহাকার। সিরাত জানালার পাশে বসে আছে, তার হাতে সেই চিরকুট। তুমি রাগ করো কিন্তু চলে যেও না। সে ধীরে চিরকুটটা বন্ধ করে দেয়। এখন আর কেউ ফিসফিস করে গল্প বলছে না, কেউ ছাতার নিচে নেই, কেউ চা খাবে বলে দাবি করছে না, শুধু নিস্তব্ধতা। অন্যদিকে রিফাত বারান্দায় বসে কাঁধে জ্যাকেট ফেলে, যেটা দিয়ে ভিজেছিল প্রথমবার। তার ফোনে সিরাতের নামের পাশে এখন লাস্ট সিন ইয়েস্টারডে। রিফাত ফিসফিস করে বলে, তুমি যদি আমার ভালোবাসা না বোঝো তাহলে ব্যাখ্যা দিয়ে আর কি হবে? ভুল বোঝাবুঝির আগুন ভালোবাসার ভিতর লাগে যখন, তখন তা শুধু ক্ষত রাখে না, অভিমান নামক অদৃশ্য দেয়াল তুলে দেয়। রিফাত আর সিরাত এখন সেই দেয়ালের দুই পাশে দাঁড়িয়ে, চোখের জল, মুখে নীরবতা, আর হৃদয়ের একটাই প্রশ্ন, সে কি সত্যিই আমাকে বোঝে? 2 সপ্তাহ কেটে গেছে, কোনো যোগাযোগ নেই। সিরাত আর রিফাত কেউ কোনো যোগাযোগ করেনি। রিফাত প্রতিদিন ফোন হাতে নিয়ে বসে থাকে, আবার রেখে দেয়। সিরাত চুপচাপ, মুখে কেউ কিছু টের পায় না, কিন্তু তার চোখের নিচে কালি পড়ে গেছে। বন্ধুরা জিজ্ঞেস করে, তোমাদের কি হলো? এতদিন তো সব ঠিকঠাক ছিল। সিরাত শুধু হেসে বলে, কিছু কিছু গল্প অপূর্ণই থেকে যায়। অন্যদিকে রিফাত মাঝে মাঝে ডায়েরি লেখে। আজ এভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস, সবাই ব্যস্ত ছবি তোলায়।
স্যারের হাতে ফুল দিচ্ছে। সিরাত এক কোণে দাঁড়িয়ে চুপচাপ। রিফাত তাকে দেখে কিন্তু কাছে যাচ্ছে না। তাদের মাঝে আজ শুধু নীরবতা, না বলা হাজার কথা নিয়ে গড়া এক শূন্যতা। হঠাৎ হোস্টেলের দিকে হাঁটা দেয় সিরাত, হাতে একটা খাম। রিফাত একটু দূরে দাঁড়িয়ে দেখে তার নাম লেখা সেই খামের উপর। সে ছুটে যায় না, সে জানে সিরাত বুঝে গেছে সে আসছে না। সেই রাতে রিফাত খামটা খোলে। চিঠিতে লেখা, রিফাত, হয়তো তোমার কাছ থেকে দূরে যাওয়াটাই আমার সবচেয়ে কষ্টের সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি নিজের ভেতরে ভয়কে জয় করতে পারিনি। তোমাকে ভালোবেসেছি, খুব সত্যিই ভালোবেসেছি, কিন্তু আমার ভালোবাসায় সন্দেহ ঢুকেছে, কারণ আমি নিজেকে বিশ্বাস করতে শিখিনি। তোমাকে ছোট করে দেখিনি কখনো, কিন্তু এতটাই বড় করে দেখেছি যে নিজেকে তোমার উপযুক্ত মনে করিনি। হয়তো তুমি কাউকে পাবে যে তোমাকে শুধু ভালোবাসবে না, বুঝবেও। আর আমি হয়তো একদিন বৃষ্টি নামলে ছাতার নিচে দাঁড়িয়ে থাকবো আর মনে করব একদিন কেউ বলেছিল বই ভালোবাসলে বইও ভালোবাসে। রিফাত বারান্দায় দাঁড়িয়ে থাকে, হাতে সেই চিঠি, চোখে জল নেই, শুধু ঠোঁটে একটা তিক্ত হাসি। চারপাশে বৃষ্টি পড়ছে, কিন্তু এখন সে আর কারোর জন্য ছাতা বাড়িয়ে দেয় না। ফ্ল্যাশব্যাক শেষ। বাস্তবে রিফাত কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। পরের দিন রিফাত যথারীতি সময় মতো অফিসে আসে। আজ তার প্রেজেন্টেশন আছে এক বড় ক্লায়েন্টের সামনে। সে মাথা নিচু করে কাজ করছে। সহকর্মীরা বোঝে ছেলেটা সিরিয়াস। তার মধ্যে কেমন একটা অভিজাত নীরবতা। সিরাত দূর থেকে তাকিয়ে দেখছিল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন রিফাত তাকে এক হাতে ছাতা ধরে বৃষ্টির ভেতর বাড়িতে পৌঁছে দিয়েছিল। তখন তো সে আর এইরকম রাগী ছিল না। ক্লায়েন্ট মিটিং শুরু হলো। প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইড নিখুঁত। রিফাত আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। ক্লায়েন্টরা খুশি, বারবার প্রশংসা করছে। Mr. Rifat, I must say, this is was a flawless presentation, very professional. Your company is lucky to have you. এই প্রশংসায় সিরাতের মুখ কিছুটা শক্ত হয়ে গেল। মিটিং শেষ হতেই সবার মুখে একটাই কথা, রিফাত তো দারুণ পারফর্ম করছে। সিরাত কেবিনে ঢোকার সাথে সাথেই গ্লাস টেবিলের উপর রাখা কফির কাপটা ছিটকে ফেলল। সে জানে তার রাগের কারণ রিফাত নয়, বরং নিজের ভেতরে হেরে যাওয়া অনুভূতিটা। রাতের বেলা অফিসে সবাই চলে গেছে, শুধু রিফাত আর সিরাত বাকি। রিফাত কাজ গুছিয়ে চলে যেতে নিচে নামছিল। হঠাৎ লিফটের সামনে সিরাত দাঁড়ানো। এই কাজের প্রশংসা পেয়ে খুব গর্ব হচ্ছে তোমার? না, গর্ব নয়, দায়িত্ব। কাজের প্রশংসা মানে দায়িত্বটা ঠিকঠাক পালন করছি। তুমি কি এখনো মনে করো তুমি নির্দোষ? আমি আমার দোষ স্বীকার করতে জানি সিরাত, কিন্তু তুমি কখনো আমাকে সুযোগ দাওনি সত্যিটা বলার। শুধু রাগে হটকারিতায় সম্পর্কটাকে শেষ করে দিয়েছিলে। তুমি আমার পাশে থাকলে আমি হয়তো আজ অন্যরকম হতাম রিফাত। এখনো দেরি হয়নি সিরাত। আমি আজও ভালোবাসি, কিন্তু ভালোবাসা মানে জোর করা নয়। তুমি যদি চাও আমার ভালোবাসা তোমার অপেক্ষায় থাকবে, না চাইলে একটা শ্রদ্ধাশীল দূরত্ব থাকবে। সিরাত কোনো কথা বলল না। তার চোখে জল, মুখে স্তব্ধতা। রিফাত ধীরে ধীরে চলে গেল লিফটে। গভীর রাত। সিরাত একা কেবিনে বসে। কাজের ফাইলে চোখ নেই, কেবল একটাই প্রশ্ন বারবার মনে আসছে, রিফাত কি ফিরে আসবে, নাকি সে শুধু দায়িত্ব পালন করে চলে যাবে সব ভালোবাসা রেখে। পরের দিন অফিস শেষে সন্ধ্যা নেমেছে শহরের আকাশে। অফিস বিল্ডিংয়ের চারপাশে আলোর জ্যোৎস্না, কিন্তু তবুও কেন যেন একটা শূন্যতা। সিরাত কেবিনে একা বসেছিল। কাজের চাপে অফিসে থাকতেই হলো বাড়তি কিছুক্ষণ। বাইরে তখন বৃষ্টি নেমে গেছে, রাস্তা ভিজে চকচক করছে। ক্লান্ত চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:45। হালকা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে ফেলল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে ধীরে ধীরে নেমে গেল নিচে পার্কিং এরিয়ায়। উপরে লিফটে নামতে নামতেই একটা ফোন কলে ব্যস্ত হয়ে পড়ে। জি স্যার, প্রেজেন্টেশনের সব ফাইনাল ডকুমেন্ট আমি কাল সকালেই মেল করে দিব। হ্যাঁ, ক্লায়েন্টদের সব চাহিদা মিলিয়ে দেখেছি। হেডফোনে কথা বলতে বলতে পার্কিং লটের দিকে হেঁটে যাচ্ছিল সিরাত। চারপাশ নির্জন, শুধু বাতির টিমটিমে আলো। ঠিক তখনই পিছন দিক থেকে একটা গা শিউরে ওঠা আওয়াজ। অফিসটা অনেক রাত পর্যন্ত চালান তো ম্যাডাম? সিরাত থেমে গেল, গলায় চিন্তিত ভঙ্গি। ঘাড় ঘুরিয়ে দেখল 3 জন অচেনা যুবক তার পেছনে দাঁড়িয়ে আছে। একজনের হাতে হেলমেট, আর একজন সিগারেট টানছিল। চেহারায় স্পষ্ট হিংস্রতা।
চোখে অসুস্থ রাগ। আপনারা কে এখানে কি করছেন? আমার ভাইকে আপনি অফিস থেকে বের করে দিয়েছেন। তার বাচ্চা আছে, সংসার আছে। আপনি কিছু না জেনে রিপোর্টের ওপর ভরসা করে তাকে বরখাস্ত করেছেন। আজ তার বদলা নেব। সিরাত ব্যাগটা শক্ত করে চেপে ধরে, পা পা করে পিছিয়ে যায়, কিন্তু দেয়াল পেছনে। হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে। সে ব্যাকপ্যাকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করছিল, তখনই একজন ঝাঁপিয়ে পড়ে ওর ফোনটা ফেলে দেয় মাটিতে। স্কিন ফেটে যায়। সিরাতের মুখ দিয়ে বেরিয়ে আসে চাপা চিৎকার। হেল্প, কেউ আছেন? কিন্তু এত রাতে অফিস ফ্লোর পুরো ফাঁকা, নিচে শুধু সিকিউরিটি চেকপোস্ট, তাও আবার অনেক দূরে। একজন ওর হাত চেপে ধরে বলল, চেঁচালে আরো খারাপ হবে, চুপ করে থাকো। হঠাৎ করে একটা শব্দ, একটা বাইকের বিকট ব্রেক। সিরাতের ঘোলাটে চোখের সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায়। বাইকের হেলমেট খুলে সেই ছেলেটার সামনে আসে রিফাত। হাত ছাড়ো। কেউ মেয়েদের ভয় দেখায় এভাবে? হেডলাইন বানাতে চাও কাগজে? তুই কে? হ্যাঁ, আমাদের ব্যাপারে নাক গলাবি না। আমি সেই লোক যার গায়ে হাত দিলে ভাঙা হাত আর হাসপাতালে রাত দুটোই ফ্রি। লোকগুলো বুঝে ওঠার আগেই রিফাত ঝাঁপিয়ে পড়ে। প্রথম ছেলেটার গালে একটা ঘুষি ছিটকে পড়ে, দ্বিতীয়জন ঘাড়ে হাত তুলে মারতে যায়। রিফাত নিচু হয়ে তার পা ধরে মাটিতে ফেলে দেয়। তৃতীয়জন ছুরি বের করতে গিয়েও পারে না। ততক্ষণে রিফাতের খুশিতে সে অচেতন। সিরাত স্তব্ধ, ঠক ঠক করে কাঁপছে, চোখে অশ্রু, গায়ে ছেঁড়া ওড়না। সে হেঁটে গিয়ে রিফাতের বুকে পড়ে কান্না শুরু করে। তুমি এলে কেন রিফাত? আপনার ফোন বন্ধ পেয়ে বুঝেছিলাম কিছু একটা হয়েছে। আমি চলে এলাম। আমি জানি আপনি যতই শক্ত হন না কেন, দিন শেষে আপনি একটা মেয়ে, আর আপনি কষ্ট পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ভেবেছিলে তুমি বদলে গেছো, তুমি ঠান্ডা হয়ে গেছো, কিন্তু আজ বুঝলাম তুমি শুধু পরিণত হয়েছো, ভালোবাসা হারাওনি। রিফাত তার কোট দিয়ে সিরাতের কাঁধ ঢেকে দেয়। তার চোখে তখন জলজলের সাহস আর প্রশ্রয়। তারা একসাথে সিকিউরিটিকে ডাক দেয়, পুলিশে খবর দেয়, অপরাধীরা ধরা পড়ে। তবে সেদিন রাতটা তাদের সম্পর্কের জন্য একটা মোড়। সিরাত প্রথমবার ভাঙা চোখে রিফাতকে দেখে তাকে একটা আশ্রয় মনে হয়, একটা শান্ত বিশ্বাস। চলেন ম্যাম, আপনাকে বাড়ি পৌঁছে দেই। আজ শুধু বস না, একজন মানুষ হয়ে আপনার পাশে দাঁড়াতে চাই। আর আমি আজ শুধু একজন কর্মী নয়, একজন মানুষকে নতুন করে চিনেছি, যে ভালোবাসা হারায়নি, শুধু অপেক্ষায় ছিল। সেই রাতের বৃষ্টি যেন আবারও ফিরে এলো, কিন্তু এবার ছাতা ধরেছিল রিফাত, আর সিরাত তাকে চোখের জলে ভিজতে দিল না। সেই রাতের পরের দিন সকালে অফিসের করিডোরে সবাই যার যার ডেস্কে কাজে মনোযোগী। রিফাত যথারীতি সময়ের আগে অফিসে চলে এসেছে। ডেস্কে বসে মন দিয়ে রিপোর্ট যাচাই করছে। চোখে ঘুম নেই, কিন্তু মন ফুরফুরে। বড্ড অন্যরকম একটা অনুভূতি কাজ করছে ওর ভেতরে। কি যেন ঘটে চলেছে আগের রাতে, যার প্রভাব এখনো বুকের ভেতর টকবক করছে। তবে যেটা রিফাত টের পায়নি সেটা হলো আজ সিরাতও এসেছে কিছুটা আগে ভাগেই। সে তার কেবিনে জানলার ফাঁক দিয়ে চুপচাপ তাকিয়ে আছে রিফাতের দিকে। চোখে আর সেই আগুন নেই, আজ তার চোখে দ্বিধা, নরম একটা কুয়াশা, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে। এই ছেলেটা কিভাবে এতটা বদলালো? সে যে একদিন কেঁদে বেরিয়েছিল এই রিফাতের জন্য, আজ সেই রিফাত তাকেই চোখ মেলে আগলে রাখছে। বেলা 11টা। সিরাত নিজেই ফোন করে রিফাতকে কেবিনে ডাকলেন। আপনি ডেকেছেন ম্যাম? হ্যাঁ, এই ফাইলটা রিভিউ করে দিও। আর তোমার গতকালকের ক্লায়েন্ট ইমেলটা আমি পড়েছি, ভালো হ্যান্ডেল করেছো। ধন্যবাদ ম্যাম। এই প্রথম সিরাতের কণ্ঠে কোনো রাগ বা খোঁচা ছিল না, একটা নরম সুর, যেন ইচ্ছে করেই সে রিফাতকে অপমান নয়, উৎসাহ দিতে চাইছে। লাঞ্চ ব্রেকে সিরাত ক্যান্টিনে গিয়ে বসে এক কোণে। চোখ ঘুরিয়ে দেখে রিফাত দূরে বসে সালমান আর 3 জন সহকর্মীর সঙ্গে খাচ্ছে আর হাসছে। তার চোখে আবারও সেই পুরনো স্মৃতি ভেসে ওঠে, যখন রিফাত তার জন্য খাওয়া দাওয়া ভুলে যেত, ছোট্ট জিনিস খুশি করতো তাকে। তখনই সে নিজেকেই অজান্তেই চাপা দীর্ঘশ্বাস ফেলে। সেদিন বিকেলে রিফাত যখন একা করিডোর দিয়ে যাচ্ছে, পেছন থেকে সিরাত ডাক দেয়। রিফাত, একটা কথা বলবো? জি বলুন ম্যাম। আজ কেমন আছো তুমি? ভালোই, কাজ আর আপনার নির্দেশ এই দুই নিয়েই বেঁচে আছি। সব সময় এত পেশাদার থাকতে হয় না। আমি চাই তুমি নিজেকে একটু হালকা করে ফেলো, সব বোঝা একা টানার দরকার নেই। রিফাত থমকে যায়। কথাটা যেন খুব সাধারণ ছিল, কিন্তু হৃদয় ধাক্কা দিল। একটা সময় সে এই মেয়েটার এমন কথার জন্য অপেক্ষা করত, আজ সেটা শুনে নিজেই থমকে গেছে। রাতের বৃষ্টি। অফিস থেকে বের হচ্ছিল রিফাত ছাতা হাতে।
হঠাৎ পেছন থেকে একজোড়া পায়ের শব্দ। সিরাত একা ভিজতে ভিজতে নিচে নেমে এসেছে। একসাথে হাঁটবো? অবশ্যই, কিন্তু আপনি তো গাড়িতে। আজ ইচ্ছে করেই হেঁটে যাচ্ছি, কিছু কথা বলা দরকার। রাস্তায় হাঁটছে দুজন, ছাতার নিচে ঘন নীরবতা। বাইরের ভিজে রাস্তার মতোই যেন ভিজে আছে ভেতরটা। রিফাত, একটা কথা বলবো, সত্যি বলবে? কেন তুমি সেদিন আমাকে বাঁচাতে ছুটে এলে? কারণ আপনাকে এখনো আমার কেউ মনে হয়। আপনি ভুল বুঝে থাকলেও আমি আজও আপনাকে ভুলে যেতে পারিনি। ভালোবাসা তো সময়ের সাথে শেষ হয় না, বদলায়, বেড়ে যায়। সিরাতের চোখে জল চলে আসে। সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু গলার কাঁপুনি রিফাত বুঝতে পারে। আমি ভেবেছিলাম তুমি আমায় ঠকিয়েছিলে, কিন্তু আজ বুঝছি ঠকে গিয়েছিলাম আমি আমার ভুলের কারণে। ভুল ছিল আমাদের দুজনেরই। আমি হয়তো তোমার পাশে দাঁড়াতে পারিনি ঠিকভাবে, কিন্তু আজ আছি পাশে প্রতিটা মুহূর্তে। এইভাবে প্রতিদিন একটু একটু করে বদলে যেতে থাকে সিরাত। তার চোখে আজ আর রিফাত সেই বিশ্বাসঘাতক না, সে একজন নির্ভরতার নাম। অফিসে এখন সিরাত আর কখনো রিফাতকে অন্যদের সামনে ছোট করে না, বরং দুই একবার তাকে খোলাখুলি প্রশংসাও করে। একদিন হোয়াইট বোর্ডে সিরাত লিখে ফেলে একটা মিটিং রিমাইন্ডার, দ্য টিম মিট উইথ মিস্টার রিফাত, সকাল 11টার শেপ। তার নিচে ছোট্ট করে একটা স্মাইলি আঁকা থাকে। সহকর্মীরা চোখ কুঁচকে তাকায়। সালমান ফিসফিস করে বলে, দুজনের মধ্যে কিছু চলছে না তো আবার? অফিসের একটা মিটিং শেষে যখন সে বের হতে যাচ্ছিল, তখন তার ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজটা পুরনো বন্ধু নুসরাতের। নুসরাত তার প্রাক্তন কলেজ ফ্রেন্ড, একজন খুব ভালো বন্ধু যাকে রিফাত অনেকদিন পর দেখেছে। নুসরাত, যার সাথে রিফাতের অনেক স্মৃতি ছিল, তাকে ফোনে কিছু ব্যক্তিগত বিষয়ে পরামর্শ দেয়। তবে রিফাত তখনও ভুলে যায় যে সিরাত এসব দেখবে। সে যখন মেসেজ পড়ে, সে জানতে পারে নুসরাতের ব্যক্তিগত জীবনে নিয়ে কিছু সমস্যা হচ্ছে। রিফাত তার বন্ধুকে সাহায্য করতে চায় আর সিরাতের থেকে এই বিষয়ে গোপনীয়তা রাখতে চায়, কিন্তু সে জানতো না সিরাত এরই মধ্যে কিছু দেখে ফেলেছে, তবে ভিন্নভাবে। সিরাত তার কেবিনের জানলা দিয়ে রিফাতের দিকে তাকাচ্ছিল। রিফাত তখন ফোনে চ্যাট করছে। এই চ্যাটের স্ক্রিন সিরাত দেখেছিল। এটা ছিল নুসরাতের মেসেজ। মেসেজগুলো ছিল একদম স্বাভাবিক, কিন্তু সিরাত যেটা দেখেছিল সেটা ছিল একটা ভুল। সে দেখেছিল, কেমন আছো, আমার পাশে থাকতে পারবে, এবং এরপরেই রিফাত মেসেজ ছিল, এটা তো বড় ব্যাপার না, তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলোর মধ্যে সিরাত পুরোপুরি বিশ্বাস করেছিল। সে ভেবেছিল রিফাত আবার নুসরাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যা তার কাছে ছিল একেবারে অগ্রহণযোগ্য। সিরাতের মনটা বিষিয়ে উঠল। তার মনে হলো এই মেয়ে, এই নুসরাত আবার তার রিফাতকে নিজের দিকে ফিরিয়ে আনতে চাচ্ছে, আর সে রিফাতের প্রেমিকা। সে তো এখন কেবল একটা দৃষ্টান্ত। তবে সিরাত কিছু বলল না, নিজের মনেই রাগ জমিয়ে ফেলল আর তাতে গা ভাসাতে থাকলো। 3 দিন পর অফিসের এক জটিল মিটিং। রিফাত আর সিরাত দুজনেই অংশ নিচ্ছিল, তবে সিরাতের মনোযোগ ছিল একদম অন্যদিকে। সে মিটিংয়ের মাঝে একবারও রিফাতের দিকে চোখ তুলে তাকালো না। রিফাত অবশ্য বিষয়টি তেমন একটা বুঝতে পারেনি। তার মনে হচ্ছিল সিরাতের মেসেজটা কিছুটা বদলেছে, কিন্তু সে মনে করেছিল হয়তো কিছু অফিসের কাজের চাপ। অফিস শেষে সিরাত রিফাতকে ডেকে বলল, তুমি আবার কি মেসেজ করেছিলে নুসরাতকে? আমার দিকে তাকিয়ে বলো, তোমার সম্পর্ক কি কেবল ব্যবসার জন্য ছিল? ম্যাম, কি বলছেন এগুলা? নুসরাত একজন পুরনো বন্ধু, শুধু কিছু পরামর্শ দিয়েছিল। কি পরামর্শ? রিফাত, তুমি জানো আমি খুব ভালোভাবে বুঝি তুমি আমার সামনে এসব একেবারেই পারো না। তুমি কি এখনো নুসরাতের প্রতি আকর্ষণ অনুভব করো? আমার সঙ্গে নুসরাতের কোনো সম্পর্ক ছিল না ম্যাম, সবে কয়েকদিন আগে তার ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলছিলাম। আপনি কিভাবে এটা ভুল বুঝলেন? সিরাত কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে রিফাতের দিকে তাকিয়ে রইল। তবে তার মন ছিল একদম গুলিয়ে গিয়েছিল। তার মধ্যে আতঙ্ক, সন্দেহ আর কষ্টের মিশ্রণ। সে জানতো না রিফাত সত্যি নুসরাতের সঙ্গে কিছু করছে না, কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। একটা ভয় কাজ করছিল যে হয়তো রিফাত তাকে ছেড়ে দেবে। এই পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হয়ে যায়। একদিন সিরাত আর রিফাত একসাথে অফিসে কাজ করতে গিয়ে পরস্পর থেকে আরও দূরে চলে যায়। সিরাত নিজেকে প্রায় একেবারে বিচ্ছিন্ন ভাবতে থাকে, আর রিফাত অজ্ঞাতভাবে তার ভুল বুঝতে পারেনি। অফিসেই সবাই জানতো দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে, কিন্তু দুজনেই মুখে কিছু বলেনি। তবে ঠিক সেই সময় একদিন
রিফাত ঠিক করে নেয় এবার সিরাতকে সব পুরো সত্যি বলতে হবে। সে জানে তাকে যদি সত্যিটা না বলে তাহলে সব শেষ হয়ে যাবে। এক সন্ধ্যায় রিফাত সিরাতকে তার অফিসে ডেকে নেয়। রিফাত কিছু সময় নীরব থেকে শেষ পর্যন্ত বলল, সিরাত, তুমি ভুল বুঝেছ। নুসরাতের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আগেও ছিল না, এখনো নেই। ওকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম, আর কিছুই নয়। আমি জানি তুমি এটা ভুল বুঝে থাকতে পারো, কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাসটা আমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিফাত, আমি সত্যিই মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে ঠকাচ্ছ। আজও মনে হচ্ছে তুমি সেদিন আমাকে একা ছেড়ে চলে যেতে চেয়েছিলে। আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছিলাম, কিন্তু আমি এখনো তোমায় চাই। সিরাত, বিশ্বাস করো, তুমি আমার কাছে সব কিছু। নুসরাতের সঙ্গে কোনো কিছু ছিল না, এটা আমি তোমাকে শতবার বলবো। আমি জানি তুমি যা ভাবছিলে সেটা কষ্টদায়ক ছিল, কিন্তু আমি তোমার সাথে ছিলাম। এই কথাগুলো সিরাতের হৃদয়ের গভীরভাবে আঘাত করলো, কিন্তু তবুও সে জানলো এটি তার নিজের ভুল ছিল। সে এবার রিফাতের দিকে তাকালো আর নিজের অস্থিরতা অহংকারকে অবশেষে সঙ্গী করে তাকে স্বীকার করলো। আমি তোমাকে বিশ্বাস করতে চাই রিফাত। বলেই সিরাত সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। রিফাতের কথাগুলো সিরাতের মনে সুনামির মতো আছড়ে পড়েছিল। তুমি ভুল বুঝছো, এই কথাটা যেমন শান্তির তেমনি লজ্জারও। সে এখনো অফিস ডেস্কে বসে। রিফাত চলে গেছে। ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁই ছুঁই। পুরো অফিস ফাঁকা, আলো নিভে এসেছে। শুধু কেবিনের ভিতরে আলোর নিচেই মুখটা ঢেকে কাঁপতে কাঁপতে বসে আছে সিরাত। তার বুকের ভিতর যেন একটা পাথর চেপে বসে আছে সিরাতের মনের ভেতর। আমি রিফাতকে বিশ্বাস করতে পারিনি। আমি ওর চোখের ভাষা বুঝতে পারিনি। আমি শুধু দূর থেকে দেখে সব ভেবে নিয়েছিলাম। ও বলেছিল পাশে থাকবে নুসরাতের, আর আমি ভেবেছি সে আমায় ছেড়ে চলে যাবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। ওর মুখের সেই শান্ত ভঙ্গিটা, চোখের নিচে জমে থাকা ক্লান্তির রেখা, সবই বলছে সে আমার জন্যই লড়েছে। আমি কি ওকে খুব কষ্ট দিয়েছি? চোখের কোণে জমে থাকা অশ্রু এবার নেমে আসে। তার ঠোঁট ফুঁপিয়ে উঠে, বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। রাত কাটিয়ে সকালে সিরাত অফিসে আসে। মুখ পরিপাটি হাসি, পেশাদার ছোঁয়া, কিন্তু চোখে লুকানো লাল ভাব আর ভেতরের অস্থিরতা কিছুতেই ঢাকা পড়ে না। রিফাত যথারীতি আগের মতোই কাজে মনোযোগী। সিরাত দূর থেকে তাকায় মাঝে মাঝে। সে খেয়াল করে ছেলেটা আজও আগের মতো। কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাবর্তনের দাবি নেই। সে শুধু কাজ করে যাচ্ছে। একবার যখন তারা এক কনফারেন্স রুমের ফাইল শেয়ার করেছিল, সিরাত ভুল করে একটা ডকুমেন্টে ভুল স্লাইড বসায়। রিফাত সেটা দেখে কিছু না বলে চুপচাপ ঠিক করে ফেলে। সিরাত মুখ নিচু করে বলে, থ্যাংক ইউ। নো প্রবলেম ম্যাম। এই স্বাভাবিক উত্তরে সিরাতের বুকটা কেঁপে ওঠে। এটা সেই রিফাত যে আগে ওর দিকে তাকিয়ে দিনের আলো খুঁজে নিত। এখন সে চোখ নামিয়ে নম্রভাবে সরে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় সিরাত তার বাসায় বসে পুরনো একটা ডায়েরি খুলে বসে। সেখানে রিফাতের হাতে লেখা চিঠি ছিল, যেটা ও একসময় দিয়েছিল। তুমি যদি কখনো মনে করো আমি তোমার পাশে নেই, চোখ বন্ধ করে বিশ্বাস করো, আমি ঠিক পাশেই আছি। হয়তো নীরব, হয়তো দূরে, কিন্তু আমি আছি। এই শব্দগুলো পড়তেই বুকটা হাহাকার করে ওঠে। আমি কিভাবে এতটা সন্দেহ করলাম রিফাতকে? ও আমায় ঠকায়নি। ও শুধু একজন বন্ধুর পাশে দাঁড়িয়েছিল, আর আমি নিজের হিংসা আর অহংকারে ওকে ছুড়ে দিয়েছিলাম ভুলের মধ্যে। আমি যদি ক্ষমা চাইতাম, যদি ওকে জড়িয়ে ধরে বলতাম, রিফাত আমি এখনো তোমায় ভালোবাসি। পরবর্তী দিন অফিসে লাঞ্চ ব্রেকে সিরাত সাহস করে রিফাতকে একপাশে ডাকে। রিফাত, কিছু বলার ছিল, যদি একটু সময় পাও। বলুন ম্যাম। আমি হয়তো ভুল বুঝেছিলাম নুসরাতকে নিয়ে। আমি তোমার চ্যাটগুলো, কথাবার্তা, কিছু কিছু জিনিস দেখে ভেবেছিলাম তুমি হয়তো আমার প্রতি সৎ না, কিন্তু এখন বুঝছি আমি তোমার প্রতি অবিচার করেছিলাম। ভুল বোঝা হতে পারে সিরাত, কিন্তু আমি তোমায় কখনো ঠকাইনি। তুমি যা কিছু দেখেছিলে সেটা আমি লুকাইনি, কারণ আমি জানতাম তুমি বিশ্বাস করবে, কিন্তু হয়তো আমি তোমার সেই বিশ্বাসটা ধরে রাখতে পারিনি। না রিফাত, আমি তোমার সেই বিশ্বাসকে অন্ধ করে দিয়েছিলাম আমার সন্দেহ দিয়ে। আমি এখনো তোমায় ভালোবাসি রিফাত। আমি হয়তো সবটা ভুল করেছি, কিন্তু আজ যদি ক্ষমা করে দাও। এই মুহূর্তে রিফাত চুপ করে থাকে। সে কিছু বলে না, তবে তার চোখের জল আর ঠোঁটের কোণের হালকা হাসি স্পষ্ট বুঝিয়ে দেয় তার হৃদয়ের জায়গাটা এখনো সিরাতের জন্য খালি হয়নি। সে ধীরে ধীরে বলে, আমরা সবাই ভুল করি সিরাত, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসতে পারাটাই ভালোবাসা।
একটি বিকেলের আলোয় অফিসের ছাদে দাঁড়িয়ে দুজন মানুষ, একজন অনুতপ্ত আর একজন ক্ষমাশীল। তাদের মাঝে ভাষা নেই, শুধু চোখের ভাষা। একটা ভুল বোঝা, একটা অশান্তি, একটা ভাঙা বিশ্বাস, সব কিছু পেরিয়ে তারা আবার একে অপরকে খুঁজে পেতে শুরু করেছে। এটাই ভালোবাসার পরিণতি, হৃদয়ের ভুলগুলো বোঝা আর মাপ করার সাহস রাখা। একদিন হেড অফিস থেকে আসে একটি ইমেল। একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এসেছে, যা কোম্পানির জন্য বড় সুযোগ। টপ লেভেলের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় এই প্রজেক্টের দায়িত্ব থাকবে সিরাত ও রিফাতের উপর। প্রথমে সবাই অবাক। সিরাত নিজে সম্মতি দেয়, কারণ সে চায় রিফাতের সঙ্গে কাজ করে বুঝতে আজকে রিফাত কেমন। আর রিফাত সে প্রস্তুত, কারণ তার কাছে সিরাতের পাশে থেকে কাজ করাটা একটা সুযোগ। আবারও প্রমাণ করায়। প্রজেক্ট শুরুর দিন একটি মিটিং রুমে বসে আছে তারা দুজন। টেবিলে ছড়ানো ডকুমেন্ট, ল্যাপটপে টাইপের শব্দ, মাঝে মাঝে চোখাচোখি, আবারও দ্রুত মুখ ফিরিয়ে নেওয়া। এই ক্লায়েন্টটা একটু ডিটেল ওরিয়েন্টেড, আমাদের কিছুটা কৌশলী হতে হবে। আপনার সাথে কাজ করলে কৌশল আসবেই ম্যাম। রিফাত হাসি দিয়ে বলল। সিরাত মুখ লুকিয়ে হাসে। রিফাতের ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা ফেরে। একদিন কাজের চাপে লাঞ্চ করতে হয়নি। সন্ধ্যায় বের হতেই রিফাত দেখে সিরাত এখনো একা কাজ করছে। ম্যাম আপনি খেয়েছেন? না, অনেক কাজ, খেয়ালই করিনি। চলুন নিচে একটু চা খেয়ে আসি, কাজের জন্য শক্তি দরকার। সিরাত একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু অবশেষে মাথা নাড়ে। নিচের ক্যান্টিনে গিয়ে দুজন এক টেবিলে বসে। কথা হয় শুধু কাজ নিয়ে, কিন্তু ভেতরে একটা স্বস্তি। এই কাছাকাছি থাকা আর চোখে চোখ পড়লে যে শান্তি, সেটা আর অস্বীকার করা যায় না। কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে। সহকর্মীরা লক্ষ্য করে আগের মতো আর সিরাত হুকুমের সুরে কথা বলে না। রিফাতের কাজে আর অকারণে খুঁত ধরে না, বরং কোথাও কোথাও প্রশংসাও করে। একদিন এক মিটিং শেষে সিনিয়র ম্যানেজার বলেন, মিস সিরাত, রিফাতকে আপনি প্রজেক্টে এনেছিলেন, এটা বোধহয় খুব ভালো সিদ্ধান্ত ছিল। উনি কাজ বোঝেন, শুধু কাজ নয়, উনি মানুষ হিসেবেও ভারসাম্য জানেন। রিফাত দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। কথা শুনে মুখ ঘুরিয়ে চুপচাপ হেঁটে চলে যায়। সিরাত এক সন্ধ্যায় ছাদে বসে সে ভাবছে, আমার রাগ, আমার অহংকার সব মিলিয়ে আমার সম্পর্কটাকে ধ্বংস করেছিলাম, কিন্তু রিফাত এখনো পেশাদারভাবে পাশে আছে। সে বদলায়নি, সে আজও সেই ভরসার মানুষ। আমি কি পারবো আরেকবার বিশ্বাস করতে ভালোবাসা আর কাজ দুটো একসাথে চলে? প্রজেক্ট সফলভাবে শেষ হয়। ক্লায়েন্ট খুশি, ম্যানেজমেন্ট প্রশংসা করে। অফিসে ছোট্ট একটা সেলিব্রেশন হয়। এক কোণে দাঁড়িয়ে সিরাত ও রিফাত। সিরাত কণ্ঠে এক অদ্ভুত কোমলতা এনে বলে, এই সফলতায় তোমার অবদান সবচেয়ে বেশি রিফাত, থ্যাংক ইউ। তুমি পাশে ছিলে বলেই পারলাম সিরাত। এই প্রথমবার ম্যাম স্যার নয়, তারা একে অপরের নাম ধরে ডাকে। এটা এক ছোট্ট পদক্ষেপ, কিন্তু গভীর। তাদের সম্পর্ক এখনও কোনো নাম পায়নি, কোনো সংজ্ঞা নয়, কিন্তু ভেতরে ভেতরে তা গড়ে উঠেছে বিশ্বাস, সম্মান আর বোঝাপড়ার ভিতরে। প্রজেক্ট শেষে অফিসে এক ধরনের হালকা ভাব। সবাই খুশি, কিন্তু রিফাত আর সিরাতের মধ্যে যেন এক দীর্ঘ নীরব আকর্ষণ ঘোরাফেরা করছে। কারো মুখে প্রকাশ নেই, কিন্তু চোখে চোখ পড়লেই একটা দীর্ঘ শব্দ, ভাষা স্পষ্ট বোঝা যায়। সেদিন হঠাৎই বিকালের দিকে বৃষ্টি নামে। অফিস ছুটির সময় হলো, কিন্তু অনেকেই থেকে গেছে, কেউ ছাতা আনেননি। সিরাত জানলার পাশে দাঁড়িয়ে কফির পাশে ধোঁয়া ওড়াচ্ছে। পাশে এসে দাঁড়ায় রিফাত। বৃষ্টিটা আজ কেমন যেন শান্ত, তাই না? ঠিক তোমার মতো। আগে এতটা চুপচাপ ছিলে না তুমি। রিফাত হেসে বলল, তুমি বদলে দিয়েছো আমাকে। সিরাত থমকে যায়। রিফাত আবারও বলে, ভালোবাসা মানুষকে শান্ত করে দেয়। আমি সেই ভালোবাসা একবার পেয়েছিলাম, হয়তো আজও পাই, শুধু নাম নেই। ভালোবাসার নাম দেওয়া লাগে না সব সময়, অনুভবটাই যথেষ্ট, যদি সেটা সত্যি হয়। দুজনই তখন জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে বৃষ্টি, ভেতরে চুপচাপ কাঁপা কাঁপা হৃদয়। রিফাত কিছু বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। সে চোখ দুটোতে যেন এক চিরচেনা আকুতি। এক অফিসিয়াল ট্যুরে যেতে হয় ঢাকার বাইরে। রিসোর্টে রাতের দিকে একটা বনফায়ার। সহকর্মীরা গান গায়, কেউ গিটার বাজায়। সিরাত একটু দূরে বসে, হালকা শীতে কাঁপছে। সরি, আমার কাছে অতিরিক্ত শাল নেই, কিন্তু আমার কোটটা নিতে পারো? সিরাত একটু অবাক, তারপর কোটটা নিয়ে নিজের কাঁধে জড়ায়। রিফাত ওর পাশে এসে বসে। আগে হলে তোমার কোটটা জোর করে ফেলে দিতাম। আর এখন? সিরাত ধীরে বলে, এখন বুঝি কিছু ভালোবাসা ফিরে পেতে সময় লাগে, কিন্তু যদি সত্যি হয় তা কখনো ফুরায় না। সেই রাতে রিসোর্টের খোলা আকাশের নিচে তারা দুজন কেবল নীরবে পাশাপাশি বসে থাকে। কেউ কিছু বলে না, কিন্তু মনে মনে তারা অনুভব করে পুরনো সেই ভালোবাসা আবার জেগে উঠেছে। প্রতিদিনের অফিস এখন যেন একটু সহজ, একটু মিষ্টি।
সিরাত মাঝে মাঝে নিজে থেকেই রিফাতের ডেস্কে এসে বলে, আজ কফি বানাচ্ছি আমি, 1 কাপ লাগবে? রিফাত হাসে, মাথা নাড়ে। সহকর্মীরাও দেখে সিরাত আর আগের মতো কঠিন নয়। তার চোখে একটা উজ্জ্বলতা, মুখে এক নরম হাসি। একদিন লাঞ্চ ব্রেকে রিফাত 1 পা এগিয়ে এসে বলে, এই নতুন সিরাতটাকে আমি আগে দেখিনি। এই সিরাতটা ছিল, তুমি কখনো খেয়াল করনি। আমি শুধু রাগ আর ভুল বুঝাবুঝিতে নিজেকে আড়াল করেছিলাম। এখন যদি বলি আমি আবার তোমার সেই হাসিটা চাই, তুমি পেলে আমি দেব না এমন কিছু নেই। তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? রিফাত 1 পা এগিয়ে এসে বলে, তোমার নাম নেই না, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে তুমি থাকো। সিরাত ধীরে ধীরে রিফাতের হাত ধরে, তারপর বলে, আমার আর তোমার মাঝে এখনো অনেক কিছু আছে, কিন্তু যদি তুমি পাশে থাকো আমি সব ভরসা করে সামনে হাঁটতে পারি। তাহলে শুরু আবার নতুন করে, কিন্তু এবার আমরা দুজনেই পেশাদার, আর তার ভেতরে লুকিয়ে থাকা হৃদয় দিয়ে ভালোবাসবো। চাঁদের আলোয় তাদের হাতে হাত, চোখে চোখ, একটা গভীর নিঃশব্দ প্রতিজ্ঞা। ভালোবাসা ফিরেছে, এবার আর কোনো ভুলে হারাবে না। রিফাতের পরিবার জানে সে নতুন অফিসে জয়েন করেছে, তবে সিরাত সম্পর্কে এখনো কিছুই জানে না। মা প্রায়ই বলে, তোর বয়স তো কম হলো না রে বাবা, এবার একটা ভালো মেয়ে দেখিস। আমি তো ভাবি তোর অফিসেই কেউ পছন্দ করে বসে আছে কিনা। রিফাত হেসে এড়িয়ে যায়, তবে মন বলছে মায়ের সামনে একদিন এই অফিসের ম্যামকেই নিয়ে গিয়ে দাঁড়াবে। সিরাতের বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কড়া ধাঁচের মানুষ। তিনি আজও চান সিরাতের জীবন হোক একেবারে পারফেক্ট। সিরাত মুখে কিছু বলে না, কিন্তু রাত্রে একা নিজের ঘরে বসে রিফাতের সঙ্গে ভিডিও কলে কথা বলে। চোখের কোণা ভিজে যায়। রিফাত, তুমি কি ভাবো আমরা পারবো সবকিছু ঠিক করতে? তুমি পাশে থাকলে আমি কিছুতেই হারবো না। আমি চাই একদিন তোমার বাবা আমাকে দেখে গর্ব অনুভব করুক। একদিন অফিস থেকে ছুটি নিয়ে রিফাত সিরাতকে নিজের বাসায় নিয়ে আসে। তেমন করে নয়, সেলফ কলিং। পরিচয় যেন এক পলকে মা দেখে নিতে পারেন। মা প্রথমে সিরাতকে দেখে একটু কৌতূহলী, তারপর নিজের হাতে নাস্তা বানিয়ে আনেন। তুমি তো খুব গুছানো মেয়ে মনে হচ্ছে। তোমার মতো কেউ হলে তো আমার ছেলের জীবনটা সত্যি গুছিয়ে যাবে। সিরাত লাজুক হেসে বলে, আপনার ছেলের কাছ থেকেই গুছিয়ে চলা শিখেছি। রিফাত পাশ থেকে মৃদু হাসে, কিন্তু চুপ থাকে। সেই হাসি ছিল একরকম ধন্যবাদ সিরাতকে। রিফাত সিদ্ধান্ত নেয় একদিন সিরাতের বাবা মায়ের সামনে গিয়ে তার প্রস্তাব রাখবে। সে চায় না কোনো গোপনীয়তা থাকুক। একটা ছুটির দিনে রিফাত গিয়েছিল সিরাতের বাড়ি। হাতে উপহার নয়, কেবল একজন আত্মবিশ্বাস আর বিনয়ের ভাঁজ। তোমার সাহস হয়েছে আমাদের সামনে আসার? স্যার, সাহস নয়, দায়িত্ব। সিরাতের প্রতি আমার সম্মান, ভালোবাসা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি আমাকে আপনার সামনে দাঁড়াতে বাধ্য করেছে। আমি চাই আপনি আমার কাজ, চরিত্র এবং সংকল্প দেখে আমাকে বিচার করুন, না যে অতীতের ভুলের ভিত্তিতে। সিরাত চুপচাপ দাঁড়িয়ে থাকে পাশে, চোখে পানি জমে, কিন্তু একটাও ফোঁটা পড়ে না। বাবা থমকে যায়, রেগে ওঠেন না, তবে বলেন, সময়ের বিচার সময়ই করবে। তুমি যদি সত্যি সিরাতের পাশে থাকতে পারো সেটা আমার চোখেই ধরা পড়বে। এর পরের দিনগুলোতে সিরাতের মা রিফাতকে ডেকে ছোট ছোট কথা বলেন। পছন্দের খাবার কি, কেমন মানুষ সে, পরিবারের সবাই কেমন। আর রিফাত একনিষ্ঠভাবে প্রতিটি ছোট বড় বিষয় সামলে নেয়। এক সন্ধ্যায় সিরাত বলে, তুমি জানো আমার মা এখন তোমার কথা শুনে হাসে, আর বাবা কড়াকড়ি করলেও 4 কাপটা বাড়িয়ে দেন। তুমি থাকলেই সব সহজ হয়ে যায়। একটা বিকালে দুই পরিবার একই ছাদে। রিফাত আর সিরাত পাশাপাশি বসা। দুই মা গল্প করছেন, দুই বাবা যেন আর চোখে এক অপরকে বিচার করছেন। হঠাৎ সিরাতের বাবা বললেন, রিফাত, তোমার জন্য একটাই সত্য, আমার মেয়েকে কখনো কাঁদতে দিও না। রিফাত উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, আমি কথা দিচ্ছি, চিরজীবন ওর চোখের জল আমি নিজের হাতে মুছে দেব। তাকে চোখ ভিজাতে দেব না কখনো। সিরাতের চোখে পানি। এবার সত্যিকার অর্থে ভালোবাসার। একদিন অফিস শেষে রিফাত সিরাতকে নিয়ে যায় ছাদে এক প্রান্ত কোণে। চারপাশে ছড়িয়ে পড়েছে বিকেলের নরম আলো, হালকা হাওয়া বইছে, আর দূরের আকাশে ভেসে যাচ্ছে তুলোর মতো মেঘ। সেই মুহূর্তে রিফাত পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে চুপচাপ হাঁটু গেড়ে বসে। সে বলে, তুমি আমার জীবনে প্রথমে এসেছিলে ঝড় হয়ে, এখন হয়ে গেছো আশ্রয়। আমি চাই এই আশ্রয়টা চিরদিনের জন্য হোক। আমি কি তোমার সারা জীবনের পাশে থাকতে পারি? সিরাত কিছুক্ষণ চুপ থাকে, চোখে জমে থাকা জলের ফোঁটা একটুখানি কেঁপে ওঠে। তারপর খুব ধীরে বলে, তোমাকে হারিয়ে আমি বুঝেছি ভালোবাসা মানে কেবল ভালো লাগা না, মানে বিশ্বাস, সম্মান আর অপেক্ষা। তুমি সবটা ফিরিয়ে এনেছো। হ্যাঁ, আমি রাজি।
সেই হ্যাঁর মধ্যেও যেন এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটে, নতুন করে ভালোবাসার জন্ম হয়। পরবর্তীতে দুই পরিবার একসাথে বসে, কেউ আর কোনো আপত্তি করে না। তুই যদি আমার মেয়েকে ভালো রাখিস, আমি তোর সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে থাকবো। রিফাত মাথা নিচু করে বলেন, আমি কথা দিচ্ছি, জীবনে যতটুকু পারি তাকে সুখী রাখবো। তার চোখে জল আসার আগে আমি পাশে থাকবো, হাত ধরে চুপচাপ। এরপর তাদের এঙ্গেজমেন্ট হয় ঘরোয়া উৎসবে। মেহেন্দির গন্ধ, হাসির শব্দ আর কণ্ঠে উৎসাহিত আশীর্বাদের মাঝে তাদের নতুন জীবন শুরু হতে চলেছে। অফিসে সিরাত আগের মতোই সিরিয়াস, কিন্তু পরে সে একদম বদলে যায়। চা হাতে নিয়ে যখন রিফাতের পাশে বসে, তখন চোখে থাকে শান্তির রেখা। এক সন্ধ্যায় রিফাত বলে, তুই জানো, অফিসে যখন তুমি ধমক দাও, তখন আমি ভাবি এই মেয়েটা আমার, যে জীবন সাজিয়ে চলে আর আমায় গুছিয়ে রাখে। সিরাত হাসে, একটু লজ্জা মিশে থাকে চোখে, তারপর বলে, আর যখন তুমি বাসায় এসে আমার কপালে হাত রাখো, আমি ভাবি তুমি সেই পুরনো রিফাত, আমার বডিগার্ড জামাই। এক বিকালে তারা চায়ের দোকানে বসে সিরাত বলে, আমাদের সন্তানকে আমি একদিন বলবো তার বাবা একসময় আমার অফিসে চাকরি করত, আর এখন সে আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। আজকের দিনটা শুধু আমাদের। আমি চাই না তুমি অস্বস্তি বোধ করো। আমি তোমার পাশে আছি, যতটুকু তুমি চাও ঠিক ততটুকুই। তোমার হাতটা ঠিক যেমন ছিল তেমনই আছে, কিন্তু এখন তুমি শুধু আমার প্রেমিকা না, তুমি আমার স্ত্রী, আমার ঘরের সাথী। তুমি ঠিক আগের মতোই আছো, সম্মানজনক, নিরাপদ। তুমি জানো, এতদিন আমি ভয় পেতাম, ভালোবাসা মানেই হয়তো অধিকার, কিন্তু আজ বুঝি ভালোবাসা মানে শ্রদ্ধা। তুমি সেটা শিখিয়েছো আমাকে। জানো, আমি প্রতিদিন তোমার পাশে ঘুমিয়ে ঘুম ভাঙাতে চাই। এই সংসারে যদি কোনো কিছু তোমাকে কাঁদায়, আমি তার বদলা নেব, ইভেন ইফ ইটস জাস্ট অ্যান অনিয়ন। তুমি শুধু ঘুম ভাঙাও না, আমায় প্রতিদিন নতুন করে ভালোবাসো। তোমার হাস্যরস আগের মতোই, বাচ্চাদের মতো। ভালো লাগলেই তো হলো। রানীর প্রতি আমার ভালোবাসা বাড়ছে মিনিটে মিনিটে। কিন্তু ভালোই লাগে। আজকে কিছু বলো না, শুধু আমি তোমার পাশে থাকি। আজ তুমি সারাদিন ব্যস্ত ছিলে, কিন্তু আমি তোমার দৃষ্টি খুঁজেছি বারবার। আমি যত ব্যস্তই থাকি, আমার চোখের কোণে তুমি সব সময় থাকো। ভিজতে দাও না, আমাদের ভালোবাসার মতো এই বৃষ্টিটাও হয়তো আজ পুরোপুরি